রোজার কসম খেয়ে রোদ প্রতিজ্ঞা করেছে সে কখনো বিয়ে করবে না। আর ওর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি দিয়ে ছাড়বে। রোদ বেঁচে থাকতে কখনো রাজকে শীতলের কাছে আসতে দেবে না। শীতল অশ্রম থেকে শাড়ি পেঁচিয়ে বের হলো। শীতল শাড়ি পরতে জানে না, তাকে খালা শাড়ি পরিয়ে দিত বা কোনো সার্ভেন্ট। রাজ শীতলকে কাছে টেনে এনে নিজ হাতে শাড়ি পরিয়ে দিল। শাড়ি পরানোর সময় রাজ শীতলের উন্মুক্ত নাভিতে চুমা খেল। রাজ বলল, এখানে আমার বেবিসরা আছে, তারা কবে যে আসবে আর কবে তাদের বাবার কষ্ট বুঝবে। তাদের দেখা উচিত তাদের বাবার সাথে তাদের মা কত অন্যায় করছে, কত কষ্ট দিচ্ছে তাদের মা তাদের বাবাকে। রাজ মন ভরে শীতলের নাভিতে চুমা খেল। শীতল শিহরিত হয়ে রাজের চুল মুঠি দিয়ে ধরল। রাজ শীতলকে কোলে নিয়ে করে বসালো। রাজ শীতলকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিল। শীতল কিছু না বলে চুপচাপ হেঁটেই যাচ্ছিল। ডার্লিং, শীতল পেছনে তাকালো। এখন নকল বাড়ি থাকো, খুব তাড়াতাড়ি সব রহস্য উদ্ধার করে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। টেনশন করো না, খেয়ে দিয়ে নাকে সর্ষে মেখে ঘুমাও। আই লাভ ইউ, আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। শীতল বাড়িতে ঢুকে গেল। রাত চলে গেল কিছুক্ষণ তাকিয়ে থেকে। রোদ বারান্দা থেকে সব দেখছিল আর লুচির মতো ফুলছিল। সে বেঁচে থাকতে এ জীবনে কখনো রাজ আর শীতলে রেখ হতে দেবে না। রোদ ওয়ালেট থেকে রোজার ছবি বের করে দেখল এক পলক। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হলো। পরের দিন রাজ শীতলের বাসার সামনের পেছনের দিক দিয়ে দাঁড়িয়ে রইল, তাকে এক পলক দেখে অফিসে যাওয়ার জন্য। বাট শীতল একবারের জন্য এলো না বারান্দায়। রাজ মন খারাপ করে অফিসে গেল। রাজের কোনো কাজেই মন টিকছে না। শীতলকে ছাড়া সে কিছু ভাবতেই পারছে না। ইচ্ছে করছে রোদকে মার্ডার করে শীতলকে নিজের কাছে নিয়ে আসতে। শীতলের মুখের দিকে তাকিয়ে রাজ বেশি জোর দেখাচ্ছে না। রাজ শীতলকে কষ্ট দিতে চায় না। তা না হলে শীতলকে এতক্ষণে শিকল দিয়ে বেঁধে নিজের কাছে রাখতে পারত। রাজের কাছে সন্ধ্যায় একটা ফোন এলো। রাজার সিক্রেট গার্ড তাকে জানিয়েছে যে শীতলকে আজকে সজল নামের কেউ দেখতে এসেছে। বিয়ের কথা ভাবছে শীতলের বাড়ির লোক শীতলের। রাজের মাথা নষ্ট হয়ে গিয়েছে এমন কথা শুনে। রাজ লেট না করে বাতাসের বেগে শীতলদের বাড়িতে আসলো ড্রাইভ করে। রাজ মেন গেট ভেঙে ঢুকলো শীতলদের বাড়িতে। বাট রাজ ভেতরে ঢুকতে পারল না, কারণ রোদ পুরো পুলিশ বাহিনী দিয়ে সারা বাড়ি গার্ড দিয়ে রেখেছে। রাজ জোর জবরদস্তিতে ঢুকতে চাইল বাড়িতে, বাট পুলিশ গার্ডরা তাকে ঢুকতে দিল না। বলো, মিস্টার রাজ, আপনি এভাবে রাতে ভদ্রলোকের বাড়িতে আসবেন না, আর এভাবে বিশৃঙ্খলাও করবেন না। আপনি একজন বিশিষ্ট লোক, আপনি আসতে পারেন। রাজ রেগে পুলিশ গার্ডটাকে লাথি মারল। রোদেটা দেখে রাজকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। রাজের কপাল থেকে ব্লিডিং বের হচ্ছে। রাজ বলল সে কিছুতেই যাবে না শীতলের সাথে কথা না বলে। রোদ রাজকে থ্রেট করলো এখান থেকে চলে যেতে। রোদ রাজের মাথা ফাটানোর পরেও কিছু বলল না। এদিকে তার খেয়ালও নেই। রাজ জোরে জোরে চিৎকার করে শীতলের নাম ধরে ডাকতে লাগলো। রাজ বলছে সে শীতলের সাথে দেখা না করে যাবে না কিছুতেই। হঠাৎ বজ্রপাত শুরু হলো। আকাশ ফেটে যেন বজ্রপাত হচ্ছে। খুব জোরে বৃষ্টি শুরু হলো। সবাই ভেতরে ঢুকে গেল। গার্ডরা এখনো মেন ডোরে পাহারা দিচ্ছে, রাজ যেন ভেতরে ঢুকতে না পারে। রাজ বৃষ্টি অপেক্ষা করে শীতলের রুমের বারান্দার দিকে রাস্তায় দাঁড়িয়ে রইল আর জোরে জোরে শীতলের নাম ধরে চিৎকার করতে থাকলো। রাজ তার চিৎকার থামাচ্ছে না। এদিকে ঝড় শুরু হলো ডাকাতে। রাজ বৃষ্টিতে ভিজে এক পলকও ফেলছে না, শীতলের রুমের দিকে তাকিয়ে থাকে। ঢাকা শহরে ৪ নম্বর বিপদ সংকেত চলছে। পুরো বাংলাদেশেও একই অবস্থা। এই সময় কাকপক্ষীও নেই, আর রাজ এখনও রোডের মাঝখানে দাঁড়িয়ে আছে। সে এক পলকহীনভাবে শীতলের জানালার দিকে তাকিয়ে আছে। ভালোবাসা এত অসহায় সেটা জানা ছিল না রাজের। রাজের কি নেই? সব আছে। প্রতিপত্তি, শক্তি, ক্ষমতা সব আছে। তবুও সে তার ভালোবাসাকে জয় করতে পারছে না। এক সময় যার ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছিল, যাকে মানুষ পর্যন্ত ভাবেনি, শুধু এক ধলা মাংসের পিণ্ডের পিণ্ড ভেবে প্রতিশোধ নিয়েছিল। গা শুকোতে শুকোতে নতুন আরেক গা যাকে দেওয়া হয়েছিল, আজকে তার জন্য নিজের শরীর বারবার ক্ষতবিক্ষত হচ্ছে। এত কষ্ট কেন জীবনে ভালোবাসার জন্য? কেউ কি বলতে পারো আজকে? রাজের কোনো জ্ঞান নেই চারিদিকে কি হচ্ছে। সে আপন মনে শীতলকে এক পলক দেখার জন্য দাঁড়িয়ে আছে। চোখ থেকে অনবরত পানি পড়ছে, যেটা বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাচ্ছে।
রাজের মন বলছে শীতল তাকে অনুভব করছে, তারা যে একই দেহে দুটি প্রাণ। রাজ জানে শীতল তার মতো জানোয়ার অমানুষকেই ভালোবাসে, তবে কিসের জন্য তাদের ভালোবাসার জয় হচ্ছে না, কেন উপরওয়ালা বারবার পরীক্ষা নিচ্ছে তাদের। একবার রাজকে দিয়ে পরীক্ষা, আরেকবার শীতলকে দিয়ে পরীক্ষা। রোদ উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। রোদ এখন বিকৃত কীটে পরিণত হয়েছে। রোজার ছবিটা দেখে দেখে সে রাজের কষ্ট অনুভব করছে। রাজ এক পর্যায়ে আবারও চেষ্টা করলো মেন ডোর ভেঙে শীতলের কাছে যাওয়ার। প্রায় 30 জন লোকের সম্মুখীন হতে হয়েছে তাকে। সবাইকে সামনে থেকে সরাতে সরাতে তার ক্লান্ত হয়ে যাওয়ার কথা, অথচ সে ক্লান্ত নয়। এ কি তাহলে অন্ধপ্রেমের শক্তি? রাজ পাগলের মতো সবাইকে আঘাতের পর আঘাত করছে, সব কাটাকে মেরে তক্তা বানাচ্ছে রাজ। রোদ বিষয়টা দেখছে। রাজ সামনে থাকা সবাইকে আঘাত করে প্রতিরোধ করলো শীতলের কাছে যাওয়ার জন্য। চারদিকে বৃষ্টির পানি লাল হয়ে গিয়েছে। রাজার শীতলের ভালোবাসার প্রমাণস্বরূপ রাজ চিৎকার করে বলল, আরও কেউ কি আছে যে আমার ভালোবাসার পথে দাঁড়াবে? এমন সাহস আর কারো আছে? রাজ শীতলের নাম ধরে চিৎকার করে বলল, শীতল, কোথায় তুমি? তোমার জানোয়ার অমানুষ স্বামীর কাছে চলে এসো। আমার যা সহ্য হচ্ছে না। আমি রক্তের বন্যা বয়ে দেব যদি তুমি না আসো। শুনতে পাচ্ছ তুমি? তোমার কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। মৃত্যু ছাড়া আমি আজকে তোমায় এখান থেকে না দেখে যাব না। রাজ রাস্তার সাইডে এসে হাঁটু গেড়ে বসে মাথায় হাত দিয়ে নিচে বসে কাঁদছে। হঠাৎ সে মাথায় কিছু অনুভব করলো। রাজ পেছনে ফিরে রোদকে দেখতে পায়। রাজ আঘাত করতে চেয়েও করেনি, শুধু শীতলের মুখের দিকে চেয়ে। রাজ আবারও শীতলের বারান্দার দিকে তাকালো। রাজ দেখতে পেল শীতল লাল শাড়ি পরে রোবটের মতো দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। রাজের ঠোঁটে হাসি ফুটল। পৃথিবীর কোনো কিছুতে তার খেয়াল নেই। হঠাৎ সে অনুভব করলো পিঠে ব্যথা হচ্ছে, তবুও তার এদিকে খেয়াল নেই। রোজ সেই সুযোগে ইশারা দিয়ে গার্ডের কিছু একটা বলো। রাজকে গার্ডরা পেছন দিকে চেপে ধরে একেবারে রোডের মাঝখানে ফেলে দিল। রাজ কিছু বুঝে ওঠার আগেই একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরে রোডের পাশে ফেলে দিল। পুরো রোড রাজের রক্তে ভেসে যাচ্ছে। রাজের সেদিকে খেয়াল নেই, তার ঠোঁটে এখনো হাসি। শীতল এই দৃশ্য দেখার আগেই বারান্দা থেকে সরে রুমে এলো। শীতল রোবটের মতো রুমের মাঝখানে এলো, তারপর নিজে নিজেই শাড়ি খুলে ছুঁড়ে মারল ফ্লোরে। শীতল ডোর লক করে সোজা বেডের নিচে বসে পড়ল। শীতলের চোখ থেকে পানি পড়ছে, বুক ফেটে কান্না আসছে তার। আমাকে ক্ষমা করে দিন আপনি, আমাকে ভুলে যান আপনি, আমরা আর কখনোই এক হতে পারবো না। শীতল কিছুদিন আগের কথা ভাবতে লাগলো। রাজের ফোন আসা মাত্রই শীতল ফোন রিসিভের জন্য হাত বাড়ালো। তখনই রোদ আর বাবা মা রুমে প্রবেশ করলো। রোদ শীতলের হাত থেকে ফোন ছুঁড়ে ফেলে ভেঙে ফেললো। শীতল অবাক হয়ে তাকালো সবার দিকে। রোদ বলো, দেখ শীতল, সোজা কথা সোজাভাবে বলছি আমি। তোর আর রাজের কথা আমি সব শুনেছি ক্লিনিকের আড়াল থেকে। রাস্তকে, রোদ কিছু থেমে বলল, রাস্তকে রেপ করে বিয়ে করেছে। রোজার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে ও। ভাইয়া, সেসব পুরনো কথা। এখন উনি ভালো হয়েছে, নিজের ভুল বুঝতে পেরেছে। পুরনো কথা না, নতুন কথা, সে সব জানি না আমরা। রাজ আর তোর সম্পর্ক এখানে শেষ। রাজের কাছে তোকে আর পাঠাবো না আমরা। শীতল ভীষণ খেয়ে বলো, কী সব যাতা বলছো ভাইয়া? আমি ওনার স্ত্রী, আর উনি আমার স্বামী। আমার ঠিকানা উনি। তার মা বলল, রোজ যা বলেছে সব ঠিক বলেছে মা। আমি তোকে বলেছিলাম একদিন রাজকে স্বামীর মর্যাদা দিতে। এখন আমি বলছি তুই সব ভুলে যা। এই মিথ্যা সম্পর্ক থেকে বেরিয়ে আয়। তোকে একটা রেপিস্টের সাথে থাকতে দিতে পারি না আমরা। মা, কী সব বলছো? উনি যাই হন আমার স্বামী, আমি ওনার সাথেই থাকবো। মনে প্রাণে আমি ওনাকে স্বামী হিসেবে মানি। দেখো মা, এতদিন তোমরা আমাকে ভুল বুঝেছিলে। আমরা আসল ঘটনা জানতাম না। তোমার কোনো দোষ নেই। এখন তোমার পাশে আমরা সবাই আছি। তুমি ভয় পেও না। ওকে ডিভোর্স দিয়ে দাও। 1 বছর যাবৎ ও তোমার সাথে অন্যায় করেছে, অত্যাচার করেছে, আর না। শীতল ডিভোর্সের কথা শুনে চমকে গেল। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমার স্বামীর নামে কোনো কথা শুনতে চাই না আমি। আমি চলে যাচ্ছি তোমাদের বাড়ি থেকে, আমার স্বামীর বাড়ি। শীতল এক পা এগুতেই রোদ বলো, আর এক পা এগুলেই তুই রাজের ধ্বংস দেখবি। শীতল ফিরে তাকালো। জানোয়ারকে রেপের দায়ে জেলে পাঠাবো সারা জীবনের জন্য। ওর মান সম্মান নষ্ট হয়ে রাস্তায় গড়াগড়ি খাবে। তুই এটাই চাস?
ভাইয়া চুপ করো, এসব কি বলছো? এমন কথা বলো না, ওনার বিন্দু পরিমাণ ক্ষতিও চাই না আমি। তাহলে আমরা যা বলবো তাই করবে তুমি, কথা দাও। তোর ভাই আর তোর বাবা ঠিক বলেছে শীতল, তোর হাতে সবকিছু, ওই জানোয়ারকে মাফ করে দেব যদি তুই আমাদের কথা এখন তো ডিসিশন নে, কি করবি? শীতল ফ্লোরে বসে পড়ল। আমাদের মাঝে যেসব কথা হয়েছে তার আজকে বলবি না, খবরদার, তাহলে আমাদের চেয়ে খারাপ কেউ হবে না। কখনো ফিরে যাব না। তুমি আর কিছু বলবে না রাজকে, আমরা যা বলবো তাই বলবে ওকে প্রয়োজনে। শীতল কান্না করতে শুরু করলো। আরেকটা কথা মাথায় ঢুকিয়ে নে, যদি কখনো তুই রাজের কাছে ফিরে যাওয়ার চিন্তাও করিস তো আমাদের মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। বাবা মা সহ আমি ফাঁসি দেব গলায়, খোদা তাআলার কসম। শীতল অবাক হয়ে তাকালো সবার দিকে। কথাগুলো মাথায় ঢুকিয়ে নে, কখন ওর কাছে যেতে বা কিছু বলতে পারবি না নিজের ইচ্ছায়। রাজের মতো জানোয়ারকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে ইচ্ছে করছে, এত বড় সাহস ওর! ও আমার একমাত্র আদরের কলেজের বোনের সাথে এমন জঘন্য কার্যবলি করেছে। শুধু তোর দিকে তাকিয়ে ছেড়ে দিলাম। কিছুদিন দূরে থাকলে রাজকে ভুলে যাবি, তোর নতুন জীবন শুরু হবে। শীতল সেদিন অনেক কান্না করে সবাইকে বুঝিয়েছিল, রাজের মতো পা ধরে পর্যন্ত ভিক্ষা চেয়েছিল রাজের কাছে ফিরে যেতে, বাট কেউ তা বোঝেনি। শীতল তখন জ্ঞান হারিয়েছিল। বাস্তবে ফিরে এসেও শীতল কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো। সবাই শীতলের রুমের ডোর ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। সকালে রাজের জ্ঞান ফিরল ক্লিনিকে। চাচা রাস্তা থেকে রাজকে তুলে এনে ক্লিনিকে নিয়ে এসেছে। মাথায় ব্যান্ডেজ করা রাজের, বুকেও ব্যান্ডেজ করা। জ্ঞান ফিরে রাজ চুপচাপ আধশো অবস্থায় বসে আছে চোখ বন্ধ করে। রাজ হঠাৎ স্বাভাবিক হয়ে বলল, চাচা শীতল এখন কোথায়? ডাকাতেই আছে না পুরো গোষ্ঠী কোথাও লুকিয়ে রেখেছে? ওরা কেউ নেই, শীতলকে নিয়ে তোমার ভয় ঢাকা থেকে ময়মনসিংহে গিয়েছে। রাজ হাসতে হাসতে বলল, রাজকে ওদের এত ভয়? আমার ভালোবাসাকে আমার থেকে লুকিয়ে রেখেছে। চাচা ময়মনসিংহে যায় না অনেক দিন ধরে, ময়মনসিংহের পাহাড় দেখি না অনেক দিন ধরে, মুক্তগাছার সেরা জিলেপি আমৃত খাই না। গেট রেডি করুন, ময়মনসিংহে যাব। শীতল তাদের ময়মনসিংহে পুরনো বাড়িতে দাঁড়িয়ে আছে বারান্দায়। বারান্দা থেকে ব্রহ্মপুর নদের রূপ দেখছে সে, আর রাজকে ফিল করছে। হঠাৎ সজল এসে বলল, হাই শীতল, হোয়াটসঅ্যাপ? শীতল পেছন ফিরে তাকালো। সজল বলল, আমাদের বিয়ের জন্য তৈরি তুমি? তোমাকে কিছু বলার আছে। কি বলবে? ছোট থেকে আমরা দুজন দুজনকে চিনি, এর বাহিরেও কিছু আছে। তোমার বিয়ে হয়েছিল তাই তো? শীতল দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি একজনের ব্যবহৃত, তার চেয়ে বড় কথা হলো আমি ভার্জিন নই। সজল হেসে বলল, এসব ভার্জিনিটি 16 টাকা দিয়েও পাওয়া যায়, তুমি জানো? প্রতিদিন ইচ্ছাকৃত কত স্কুল পড়ুয়া মেয়ে তাদের বয়ফ্রেন্ডের কাছে ভার্জিনিটি হারায়, সেখানে তোমাকে জোরপূর্বক। যাই হোক, এসব তুচ্ছ বিষয় নিয়ে আমি সময় নষ্ট করতে চাইছি না, কারণ আমি তোমায় ভালোবাসি। রাজ ময়মনসিংহে এসে পড়েছে দুপুরের মতোই। ময়মনসিংহে পা রেখেই বলল, আমার ভালোবাসাকে নিজের জন্মভূমি থেকে জয় করব। দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না। ময়মনসিংহের হুমায়ুন আহমেদের উপন্যাস যেমন বিখ্যাত তেমন অমায়িক। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে রাজ তাদের প্রেমের কাহিনী নিয়েও একটা উপন্যাস লিখত, স্যারকে দিয়ে। রাজ সরাসরি মুক্তগাছা গেল, সেখান থেকে সরাসরি অমৃত খেতে গেল সে। কয়েকদিন ধরে রাজ কিছুই খায়নি। এভাবে থাকলে সে লড়াই করার জন্য কোনো শক্তিই পাবে না। এদিকে সে খেতেও পাচ্ছে না শীতলের বিরহে। রাজ ভাবল, যদি নিজের দেশের বাংলাদেশ বিখ্যাত ময়মনসিংহের আমৃত খেতে পারে। শীতল বিছানায় বসে বসে কাঁদছে। সে কি করবে না করবে ভাবতে পারছে না। রাজের জায়গায় সে অন্য কাউকে কিভাবে দেবে? সে যে রাজের জীবনের থেকেও ভালোবাসে। রাজের কষ্ট শীতল নিজের চোখে না দেখলেও তার অনুভূতি বলছে সে ভালো নেই। দুদিন পর রাজ খোঁজ পেল শীতলের বাড়ির ঠিকানা। রাজ লেট না করে শীতলের বাড়ির পেছন দিকে গেল ড্রাইভ করে। শীতলের রুম আন্দাজ করতে পেরেছে কিছুটা রাজের মন বলছে শীতল ঠিক এই পাশেই আছে। শীতলদের বাড়ির পাশ দিয়ে শান্তশিষ্ট ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে। রাজ হঠাৎ শীতলকে দেখতে পেল। শীতল জানালা দাঁড়িয়ে কাছে। রাজ সেটা পরিষ্কার দেখতে পেল। রাজের বুক ফেটে যাচ্ছে শীতলের চোখের পানিতে। রাজ শীতলকে কিছুক্ষণ দেখেই চলে গেল। বিকালে সজল জোর করে শীতলকে নিয়ে গেল ঘুরতে।
বোটানিক্যাল গার্ডেনে ময়মনসিংহের। সেখানে যাওয়ার আগের উৎসাহ শীতলের বাবা মা শীতলকে কিছুক্ষণ থ্রেট করলো, যেন সে সুযোগে রাজকে ফোন না করে। রাজকে ফোন করলে রোদ আর তার বাবা মা একই দড়ি দিয়ে ফাঁসি দেবে। শীতল ভাবতে পারছে না নিজের বাবা মা, এমনকি ভাইও তার সাথে এমন বিহেভিয়ার করবে। শীতলকে পাশে বসিয়ে সজল ড্রাইভ করছে। গার্ডেনের টিকিট কেটে ভেতরে ঢুকতেই শীতলের রাজের কথা আরও বেশি মনে পড়ল। গার্ডেনটা এত সুন্দর, জাস্ট বলার বাহিরে। সজল যে এত কথা বলতে পারে এটা তার জানা ছিল না। বকবক করেই যাচ্ছে আর করেই যাচ্ছে সজল। শীতলের মাথা ব্যথা করছে। একটা বাম হলে ভালো হতো, তাহলে মাথা ব্যথা থেকে মুক্তি পেত। হঠাৎ একটা ছোট ছেলে শীতলের ওড়না ধরে টান দিল। ছেলেটা দেখতে সেই রকমের কিউট। শীতল ঠিক এমন কিউট একটা বেবি চেয়েছিল আল্লাহর কাছ থেকে, তার আর রাজের জন্য। শীতল আশায় আশায় থাকবে, সে কখনো রাজের সন্তানের মা হতে পারবে না। ছেলেটা শীতলকে মাথা ব্যথার একটা বাম দিল। শীতল বামটা হাতে নিয়ে অবাক হয়ে গেল। ছেলেটা জানলো কিভাবে তার এটা প্রয়োজন। শীতল মাথায় লাগিয়ে নিতেই ছেলেটা দৌড়ে কোথায় যেন চলে গেল। শীতলও ছেলেটার পেছন দৌড়ানো শুরু করলো। শীতলের মনে হচ্ছে আশেপাশে রাজ আছে, বাট এটা তো অসম্ভব। সে ময়মনসিংহে আর রাজ ঢাকায়। রাজ তো জানে না শীতল কোথায়, তাহলে এখানে রাজের আসা তো সম্ভব না। এত প্রমাণের পর রাজ নিশ্চয়ই রেগে আছে, কখনো শীতলের মুখ দেখতে চাইবে না। শীতলের বেশ কষ্ট হচ্ছে এই কথা ভেবে। খুশিও লাগছে রাস্তাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করবে, ভালোই হবে সবকিছু। শীতল হঠাৎ পেছন থেকে কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পেল, যেটা খুব চেনা চেনা। শীতল তাকিয়ে দেখলো রাজকে। শীতলের মাথায় আকাশ ভেঙে পড়ল, সাথে ভয়ও কাজ করছে। সে যে সজলের সাথে এসেছে এটা রাজ জানলে সজলকে মেরেই ফেলবে হয়তো। শীতলকেও ছেড়ে দেবে না রাজ। শীতল চোখ বন্ধ করে রাজের সামনে দিয়ে চলে যেতে লাগলো। কোথায় পালাচ্ছ তুমি? শীতল রাজের কণ্ঠ শুনে থামল। রাজের মুখ রাগে লাল হয়ে রয়েছে। সে শীতলকে মনে হয় খেয়েই ফেলবে, এমন বোঝা যায়। শীতলের বেশ ভয় লাগছে, সে কি করবে বুঝতে পারছে না। রাজের সাথে নিজে থেকে কথা বললে, অদাবঙ্গ করলে সবার মৃত্যু দেখতে হবে তার। শীতল কিছু বুঝে ওঠার আগে শীতলের ঠোঁট নিজের ঠোঁটে লাগিয়ে দিল। আশেপাশের লোকজন নেই তেমন, চারিদিকে শুধু সবুজ সবুজ গাছপালা, ফুল। সজল শীতলের জন্য আইসক্রিম কিনতে গিয়ে ফিরে এসে দেখে শীতল নেই। রাজ শীতলের ঠোঁটে অনেকক্ষণ চুমে খেল। শীতল আটকালো না, সে তো নিজে থেকে কিছুই করছে না, রাজ তাকে জোর করছে। রাজ শীতলকে খুব কাছ থেকে বলো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল 3-4 দিন ধরে তোমায় না দেখতে পেয়ে। আজ প্রাণ ফিরে এসেছে তোমাকে দেখে। তোমার স্পর্শের ছোঁয়ায় জীবন ফিরে পেয়েছি। শীতল চুপচাপ। সে রাজের দিকে একবার তাকিয়ে দেখল শুধু। রাজের শরীর ভেঙে পড়েছে। রাজের উপর তার পরিবার অত্যাচার করে কি হাল করেছে। শীতল মনে মনে চাচ্ছিল রাজ যেন তাকে আরেকবার জড়িয়ে ধরে চুমু খায়, এতে তার কষ্ট লাঘব হবে কিছুটা। যেই ভাবা সেই কাজ। রাজ শীতলকে আবারও জড়িয়ে ধরে আরো কিছুক্ষণ চুমু খেল। রাজ বলল, কে জানে আমার শালক তোমাকে আমার কাছ থেকে আরো কত জায়গায় লুকিয়ে রাখে, আর আমি তোমাকে দেখতে না পেয়ে মরে যাব। তুমি কিভাবে পাচ্ছ আমাকে ছেড়ে থাকতে? এক ফোঁটা পানিও খেতে পারছি না তোমায় ছাড়া। আমাকে যেতে দিন, আমি আপনার সাথে কথা বলতে চাই না। রাজ রেগে বলল, আমি তোমায় না দেখে থাকতে পারছি না আর তুমি কি না? যাই হোক, তোমায় কিছু বলতে হবে না, সব সমাধান আমি বের করব, তারপর তোমাকে আমার কাছে নিয়ে আসবো। শীতল চিৎকার করে বলো, কি চান আমার কাছে আপনি? আমি আপনাকে ঘৃণা করি, শুধু আমার থেকে দূরে থাকুন। শীতল দৌড়ে চলে গেল। সিএনজি নিয়ে সজলকে কিছু না বলেই চলে গেল বাড়িতে। রাজ শীতলকে বলেছিল সকালে যেন শীতল নিজ হাতে রান্না করে নিয়ে আসে রাজের জন্য। রাজ ততক্ষণ পর্যন্ত কিছুই খাবে না। প্রতিজ্ঞা করেছে রাজ শীতলের হাত দিয়ে খাবে, মরে গেলেও এক ফোঁটা পানি পান করবে না সে। শীতল সোজা গিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলল। সে কিছুই ভাবতে পারছে না। শীতল ড্রয়ার থেকে ব্লেড বের করলো আর নিজের হাত কেটে ফেললো। হাত দিয়ে রক্ত পড়ছে। শীতলের মুক্তি আজকে। সব দুঃখ আজ মুছে যাবে তার। কারো উপর কোনো অভিযোগ নেই তার। রাজের কথা মনে পড়ছে শীতলের। রাজ শীতলকে মৃত্যুর কথা শুনে পাগল হয়ে যাবে হয়তো। শীতলের হাতের ব্যথা কিছুই না, মনের ব্যথায় যে রক্তক্ষরণ হচ্ছে সেটা যে কতটা কষ্টদায়ক তা যদি কেউ বুঝতে পারত। শীতলের রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে। শীতলের শুধু রাজের জন্য কষ্ট লাগছে। শীতলের কিছু হলে তো রাজ পাগল হয়ে যাবে।
রাজ শীতলের সাথে যে জঘন্য কাজ করেছিল তা নিজের জ্ঞানে করেনি। সে তো এখন অনুতপ্ত। মানুষ মাত্রই ভুল করে। শীতল চেয়েছিল ভাগ্যকে মেনে নিয়ে রাজকে নিয়ে সুখে থাকতে, রাজের সংসার সামলাতে, রাজের বাচ্চার মা হতে। আফসোস, এ জীবনে আর তা হলো না। মৃত্যুর পরে অন্তত রাজের হতে পারবে, এই আশায় শীতল আত্মহত্যার পথ বেছে নিয়েছে। বেঁচে থাকাকালীন রাজ ছাড়া অন্য কার হতে চায় না সে। কাজের মেয়ে দরজা খুলে দেখে শীতল মেঝেতে পড়ে আছে, রক্তের গড়াগড়ি চলছে ফ্লোরে। কাজের মেয়ে এক চিৎকার দিল। শীতলকে ময়মনসিংহের মেডিকেলে ভর্তি করা হলো। শীতলের জ্ঞান ফিরেনি এখনো। শীতলের তেমন ক্ষতি হয়নি, বাট প্রচুর রক্ত বের হয়েছে। রক্তের গ্রুপ এ নেগেটিভ। এই ব্লাড পাওয়া যাচ্ছে না। রোদ ময়মনসিংহের পুরো তন্ন তন্ন করে ফেললো, বাট কোথাও পাওয়া যাচ্ছে না। শীতলের অবস্থা আগে ভালো হলেও এখন খারাপের দিকে যাচ্ছে। রাজ রাতেই এই খবর পায় তার গোপন সূত্র থেকে। শীতলের আর তার বাড়ির পরিস্থিতি জানার জন্য রোজ গোপন সিকিউরিটি লাগিয়েছে। রাজ এই খবর পাওয়া মাত্রই কার নিয়ে ড্রাইভ করে বাতাসের বেগে মেডিকেল আসার জন্য রওনা দিল। রাজের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাজের হার্টে ব্যথা ফিল করছে। যেখানে শীতল আছে সেখানে শীতলকে ফিল করে সে। ছোটবেলা 6 বছর বয়সে মা বাবার মৃত্যু দেখেছে সে। নিজের হাতে তাদের কবরে রেখেছিল। বোনকে নিজের হাতে মানুষ করেছিল, তাকেও অকালে কবরে রেখে আসতে হয়েছিল। নেশাগ্রস্ত সিচুয়েশনে প্রতিশোধের আগুনে যাকে বেশি ভালোবাসতো তার সাথে জঘন্য কাজ করেছিল সে। সে কি এমন করেছিল যার জন্য তার জীবনে এমন জাহান্নাম নেমে এসেছে? রাজের একমাত্র বেঁচে থাকার অবলম্বন হলো শীতল। সেই শীতলকেও কেড়ে নেওয়া হচ্ছে তার জীবন থেকে। শীতলের কিছু যদি হয় পুরো ময়মনসিংহে আগুন লাগিয়ে দেবে সে। রাজ ড্রাইভ করছে খুব দ্রুত। রাজের এখন যত তাড়াতাড়ি সম্ভব শীতলের কাছে যেতে হবে। রাজ সামনে কিছুটা দেখছে না। বাতাসের বেগে ড্রাইভ করছে সে। হঠাৎ একটা কার এসে রাজের কারকে ধাক্কা দেয়। রাজ কার থেকে ছিটকে পড়ে যায় একটা খাদে। রাজ একটা গাছের ডালে আটকে যায়। খুব শক্ত করে রাজ গাছের ডালে হাত রাখে। রাজ নিচে তাকিয়ে দেখে বিশাল খাদ। পড়ে গেলে নির্ঘাত মৃত্যু। রাজ নিজের জন্য চিন্তা করছে না, শীতলের জন্য চিন্তা করছে সে। রাজ আল্লাহর নাম নিয়ে বলো, হে আল্লাহ, আজকে তুমি আমার কাছে কথা দাও, যদি আমি এখান থেকে বেঁচে ফিরতে পারি তাহলে শীতলের জীবন থেকে আমাকে দূরে সরাবে না। যতই জ্বর আসুক না কেন আমার সাথে থাকবে, আর আমার শীতলকে আমার কাছে এনে দেবে। যদি তুমি চাও আমার শীতল আমার না হোক তাহলে আমাকে মেরে ফেলো। আমি বেঁচে থাকাকালীন শীতলকে ছাড়া থাকতে পারবো না। এখন তুমি ডিসাইড করো আমাকে বাঁচাবে নাকি তোমার কাছে নিয়ে যাবে। বেঁচে থাকলে শীতলকে আমার হতেই হবে, কেউ সেটা ঠেকাতে পারবে না। দরকার পড়লে রক্তের বন্যা বয়ে দেব। রাজ আল্লাহর নাম নিয়ে ওঠার চেষ্টা করলো, বাট পারল না। উল্টা আরও নিচে নেমে গেল সে। রাজ হাল ছাড়ল না। সে আরও চেষ্টা করলো, তবুও উঠতে পারছে না। সে চোখ বন্ধ করে শীতলের ফেস কল্পনায় দেখল। শীতলের চোখ, তার ঠোঁটগুলো রাজের চোখের সামনে ভাসছে। রাজ এবার শীতলের কথা মনে করে আল্লাহর নাম নিয়ে ওঠার চেষ্টা করলো। একদিকে ডালটাও ভেঙে যাচ্ছে, আর একটু বাকি আছে ভেঙে যাওয়ার। রাজ এবার আল্লাহর নাম নিয়ে ওঠার চেষ্টা করলো। এবার সে পারল সফল হতে। রাজ ছিটকে রোডের মাঝখানে পড়ল। রাজের পিঠের ছাল উঠে গিয়েছে। প্রচণ্ড মৃত্যুর যন্ত্রণা অনুভব করছে সে। রাজ চোখ বন্ধ করে আল্লাহকে শুকরিয়া জানালেন, আর শীতলের যেন কিছু না হয় সেজন্য আল্লাহর কাছে মিনতি জানালেন। আল্লাহ যখন রাজকে বাঁচিয়েছে তার মানে আল্লাহ চায় শীতল রাজের সাথেই থাকুক আর তাকে ভালোবাসুক। রাজ উঠে দাঁড়ালো। আবারও কারে বসে ড্রাইভ করছে সে। শীতলের জ্ঞান ফিরেনি। ব্লাড পাওয়া যাচ্ছে না। রাজের ব্লাড এ নেগেটিভ। রাজ মেডিকেলে গিয়ে শীতলের খোঁজ করলো। তথ্য অনুযায়ী সে শীতলের ওয়ার্ডের দিকে গেল। সেখানে গিয়ে রাজ শীতলের মা বাবাকে দেখতে পেল। রাজ দৌড়ে গেল সেখানে। শীতলের মা বাবা রাজকে বাধা দিল। রাজ তাদের পায়ে ধরলো আবার, যেন শীতলকে এক নজর দেখতে দেওয়া হয় তাকে। তখনই রোদ এসে রাজের কলার ধরে রাজকে বলল, জানোয়ারের বাচ্চা, তুই এখানে কি করিস? তোর জন্য শীতলের এই অবস্থা। তোর অত্যাচারের কথা মনে করে আত্মহত্যার চেষ্টা করছে সে। তুই কি বলছিস? আমার জন্য শীতল? এটা হতে পারে না। তুই মিথ্যা বলছিস। রোদ, প্লিজ আমাকে শীতলের মুখ একবার দেখতে দে। শীতল কেমন আছে বল একবার। ও ঠিক আছে তো? শীতল মরবে নাকি বাঁচবে সেটা তোর জেনে কাজ নেই জানোয়ার। তুই যা করেছিস তাতে মরে গেলেই ও শান্তি। রাজ রোদকে বলল, চুপ কর, আর বলিস না, আমি শুনতে পাচ্ছি না। তখনই ডক্টর এসে বলল,
মিস্টার রোদ, আপনি ব্লাডের ব্যবস্থা করেছেন? এ নেগেটিভ ব্লাড কি পাওয়া গিয়েছে? ডক্টর, আমি আমার পরিচিতদের বলছি, তারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবে। দেখুন মিস্টার, রোগীর সিচুয়েশন ভালো নয়, তাড়াতাড়ি কিছু করুন। রাত চোখের পানি মুছে বলল, আমার ব্লাড নেগেটিভ, আমি ব্লাড দেব। তুই কি করে ভাবলি আমি তোর রক্ত আমার বোনের শরীরে বইতে দেব? দরকার পড়লেও মরে যাবে। রোদ, তুই আমাকে যত শাস্তি দিবি সব মানব, বাট আমাকে ব্লাড দিতে দে। শীতলার কিছু হয়ে গেলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না, কখনো দিতে দেব না। শীতল মরে গেলেও না। ডক্টর তাড়া দিচ্ছে, তবুও রোদ মানছে না। রাজ রোদের পায়ে পড়ল, তবুও রোদ মানছে না। রোদ রাজের কলার ধরে রাজকে বাহিরে নিয়ে গেল ওয়ার্ডের। রোদ বলছে, যদি সে আবার তাদের সামনে আসে তাহলে শীতলের অক্সিজেন মাস্ক খুলে ফেলা হবে। রাজ আর ভেতরে গেল না। সে ফ্লোরে বসে আল্লাহর দরবারে প্রার্থনা করছে যেন শীতলের কিছু না হয়। ডক্টর জানালো রোদকে ব্লাড পাওয়া গিয়েছে, শীতলকে ব্লাড দেওয়া হলো। রাজ গোপনে জানতে পারলো শীতল এখন আউট অফ ডেঞ্জার। রাজ আল্লাহর দরবারে শুকরিয়া জানালো। সে মেডিকেল থেকে বাইরে বেরিয়ে গেল। শরীর বেশ ক্লান্ত, রাজ এমনিতেই দুর্বল, তার উপর সে আবার ব্লাড দিয়েছে শীতলকে। শীতলের জ্ঞান ফিরেছে। সে জ্ঞান ফেরার পর থেকে রাজার নাম নিচ্ছে বারবার। রোদের বেশ রাগ উঠল শীতলের উপর। বাবা মা বলল, রোদ এখন শান্ত থাক, মেয়ে আগে সুস্থ হয়ে নিক। সুস্থ হয়ে কি হবে? আবার তুই জানোয়ারটার কাছে ফিরে যাবে। দেখ শীতল, ভালো করে শুনে রাখ, তুই যদি কখনো রাজার নামও নিস তাহলে ওকে জেলে যেতে হবে, মানসম্মান হারিয়ে চিরজীবনের মতো। শীতল কিছুই বলছে না, সে শুধু চোখের পানি ফেলছে। প্রায় দুদিন পর শীতল সুস্থ হয়ে উঠল। এই দুদিন রাস্তার লোকদের দিয়ে শীতলের খোঁজ নিয়েছে। মাঝরাত, ওয়ার্ডের পাশে গার্ড বসে ঘুমাচ্ছে। রোদও চেয়ারে বসে আছে ওয়ার্ডের পাশে। শীতলের হালকা শব্দে ঘুম ভাঙল। সে খুব কাছ থেকে কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। কেউ তাকে দেখছিল। শীতল চোখ অন করতেই রাজকে দেখতে পেল। শীতল চমকে গেল। রাজ এখানে গার্ডের মধ্য দিয়ে আসলো কিভাবে? রোদ ভাইয়া যদি রাজকে দেখে তাহলে মেরেই ফেলবে রাজকে। শীতল কিছু বলতে যাবে, ঠিক তখনই রাজ শীতলের মুখ বন্ধ করে দিল। রাজ শীতলের ঠোঁটে ঠোঁট মিশিয়ে রইল কিছুক্ষণ। জানো, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কেন এমন করলে? কি হয়েছে তোমার তাও বলছো না? শীতলের চোখের পানি দেখে রাজ বলল, আচ্ছা কিছু বলতে হবে না তোমায়, আমি সব বের করব। ভাবছো এখানে কিভাবে এলাম? শীতল রাজের দিকে তাকালো। তোমার কাছে আসতে কেউ বাধা দিতে পারবে না। সকল বাধা পেরিয়ে তোমার কাছে আসবো, তুমি যেখানে থাকো না কেন।